জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দিব্যরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 15ই অঘ্রাণ বুধবার, 1361, 1 ডিসেম্বর 1954। সকালবেলায় রোদে শ্রী ঠাকুর অনেকটা হেঁটে বেড়ান। আজও জ্যোতি আশ্রমের সামনে দিয়ে শ্রী ভরমার ঘরের পূর্ব দিকটা দিয়ে ঘুরে আসছেন। সাথে আমরা অনেকে আছি। ঠাকুরবাড়ির একটি সুন্দর স্বাস্থ্যবান বাছুর শ্রী বড়মার দ্বারের বারান্দায় হেঁটে পশ্চিমের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। শ্রী ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে তাকিয়ে রহস্যভরে বলছেন, ওই দেখ, ওরা ভাবে আমাদের জন্যই তো ঘর বানিয়েছে, আমরা একটু থাকবো না কেন? শ্রী ঠাকুরের কথার ভঙ্গিতে উপস্থিত সবাই হেসে উঠলেন। তারপর আরও একটু ঘুরে বড়ালের বারান্দায় এসে বসলেন। পঞ্চানন্দাকে বললেন শ্রী ঠাকুর, রাধ ধাতু মানে কি দেখেন তো পঞ্চানন্দা, আর রাধের মূল ধাতুটা কি সেটাও দেখবেন। এমন করে দিতে পারেন কি না, রাধ মানে গ্রহণ ও ধারণ, রা এবং ধা এই দুই ধাতু দিয়ে গঠন করা যায় কি না? পঞ্চানন্দা অভিধান দেখতে লাগলেন। ইতিমধ্যে হরিনন্দনদা এসে আধ্যাত্মিকতা সম্বন্ধে প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর, অধি আত্মা, অধি হলো ধা ধাতু থেকে আর আত্মা অধাতুর থেকে। আত্মাকে ধারণ করে যা তাই আধ্যাত্মিক, আত্মাকে ধারণ করে যে চলন তাই আধ্যাত্মিকতা। তাই শরীরকে বাদ দিয়ে যে আধ্যাত্মিকতা তা আমি বুঝি না। আত্মাকে যা ধারণ করে, পালন করে, পোষণ করে তাই নিয়েই হলো আধ্যাত্মিকতা। কথা বলতে বলতে 9টা বেজে গেল। অনেকে এসে বসেছেন। কয়েকদিন যাবৎ লীলামার সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে। শচীন গাঙ্গুলিদা এসে জানালেন লীলামার অবস্থা আজ একটু ভালো। লীলামার ঘর ছোট, লোকের ভিড়ও খুব, তার জন্য অসুবিধা হচ্ছে। শুনে শ্রী ঠাকুর বললেন, আগে পাবনা আশ্রমে ওই রকম হতো। যদি কারো অসুখ করতো তখন বাড়ির চারপাশে যেমন সৈন্য মোতায়েন থাকে তেমনিভাবে মানুষ থাকতো। কখন কি প্রয়োজন সেটা বুঝে সার্ভ করতো। ইতিমধ্যে মেন্টুদা, ক্ষিতীশদা ও আরও অনেকে এসে প্রণাম করে বসলেন। ভালো বক্তা কিভাবে হওয়া যায় তাই নিয়ে কথা হলো। শ্রী ঠাকুর, বক্তব্যের বিষয়ের পরে যদি ভালোবাসা থাকে তাহলে ইমোশন, সেন্টিমেন্ট, অবজারভেশন সব এমনিই হয়ে ওঠে। এমনিই কথা বেরোয় যে লোকে মুগ্ধ হয়ে যায়। সে মানুষ হয়তো লেখাপড়া জানে না, কিন্তু যা কয় তাতেই কাজ হয়। একটা এক্সট্রিম এক্সাম্পল আছে, ডেমান্থিনিস। আসল কথা হলো কনসেন্ট্রিক হওয়া। ক্ষিতীশদা, ওরাটরি বলতে আমরা বুঝি হাততালি পাওয়া, বাহবা নেওয়া। শ্রী ঠাকুর, সে এক জাতীয় জিনিস আর এ এক জাতীয় জিনিস। এর দ্বারাও খুব বড় কাজ করা যায়। আগে আইডিয়ালে কনসেন্ট্রিক হওয়া চাই, এ হলেই প্রেরণা পাওয়া যায়। একটু থেমে আবার বলছেন, এক বৈষ্ণবী দেখেছিলাম ছোটোকালে। সে ভগবানকে ঈশ্বর বা ভগবান নামে ডাকতো না, বলতো তুমি বা সে। ওই রকম পাগল ছিল। আমার মাকে খুব শ্রদ্ধা করতো। আর করতো কি, হয়তো পথের মাঝে একটা বড় আম গাছ, তার ফাঁক দিয়ে একবার এদিকে তাকাতো, একবার ওদিক তাকাতো। আমি স্কুলে আসতাম, আমার সঙ্গে পথের মাঝে ওইভাবে গাছের ফাঁকে ফাঁকে যেন লুকোচুরি খেলতো। ভাটি ফুল নিয়ে চুলে গুজতো। তারপর তাকে হয়তো খেতে দিত। ভাত খেতে বসে ভগবানকে উদ্দেশ্য করে বলতো, তুমি খাওনি এখনও, আর আমি রাক্ষসী খেতে বসলাম, এই রকম বলতো। শান্তিপুরী ভাষায় কথা কইতো। মেয়ে লোক কি না, তাই কত পুরুষ যে তার পেছনে ঘুরতো তার ঠিক নেই। যেখানে সেখানে পড়ে থাকতো, কিন্তু যার সামনে সে পড়তো তার সাথে যেন একটু দরদি মায়ের মতো ব্যবহার করতো। আর তা শুধু মুখে না, কাজেও তেমনি করতো। পাগলাটে ছিল, কিন্তু পাগলামির মধ্যে সঙ্গতি ছিল। মেন্টুদা, তার বোধহয় অন্য কোনো ডিজায়ার ছিল না। শ্রী ঠাকুর, ওই তো ডিজায়ার দেখতাম। সে হরিও বলতো না, কেষ্ট ঠাকুরও বলতো না, তুমি করেই কইতো। খেতে বসতো, বসেই বলতো, আহা তুমি খাওনি এখনও। সে এক অসম্ভব মানুষ ছিল। আমি তখন দেখেছি, কিন্তু একটা ইমপ্রেশন রয়ে গেছে, এই বুড়োকালেও মনে পড়ে। একমুখী না হলে উপায় নেই। ভালোবাসতে হবে, কিন্তু বুদ্ধি করে ভালোবাসলে হবে না। যেমন আমি আমার মাকে ভালোবাসি, সেটা নর্মাল, কিন্তু যদি এমন হয় যে অমুককে ভালোবাসলে আমার উন্নতি হবে, সেটা হলো বুদ্ধি করে ভালোবাসা। তুমি তোমার বউকে ভালোবাসো, তার মধ্যে যেন অমনটা থাকে না। লাভ হওয়া দরকার আউট অফ আর্জ। অনেক সময় মানুষ মক্ষ করতে করতেও ভালোবাসে, মক্ষ করতে করতে ভালোবাসা গজায়, আর একটা হলো নিঃশ্বাস প্রশ্বাসের মতো চলতে থাকে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।